এআরসি এন্টারটেনমেন্ট অরিজিনালসের আজকের নিবেদন অভিশপ্ত লাল পুঁথি। আজকে গল্প পাঠে রয়েছেন নরোত্তম বাবুর ভূমিকায় বিকাশ মজুমদার, মিস্টার চৌরাশিয়ার ভূমিকায় পৃথ্বীশ শেখর, মিস্টার বিমলের ভূমিকায় নূপুর হালদার এবং মিস্টার প্রকাশের ভূমিকায় রয়েছেন পুষ্পল বোস। গল্পের সূত্রধার আমি অর্ধেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত লাল পুঁথি। এখন সকাল 9টা। কলেজ স্ট্রিটের মোড় বেশ সরগরম। এই সময়টা কলেজ টাইম। দল বেঁধে মেয়েরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ বইয়ের দোকানে ঢু মারছে। কলেজ স্ট্রিটের মোড় থেকে আরেকটু হেঁটে এগিয়ে গেলে পড়বে বিখ্যাত কফি হাউস। সেই কফি হাউসের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে রমানাথ মজুমদার স্ট্রিটের দিকে, সেখানেই রয়েছে মিস্টার চৌরাশিয়া পাবলিশার্স অ্যান্ড সেলার্স। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গেল এক তরুণ লেখককে, নাম প্রকাশ। সে গিয়ে ঢুকলো কলেজ স্ট্রিটে মিস্টার চৌরাশিয়ার অফিসে। অফিসে তখন বসে আছেন মিস্টার চৌরাশিয়া, বেশ গোল গাল, নাদুস নুদুস, মাথায় টাক, চোখে চশমা। প্রকাশকে দেখেই তিনি সাদর অভ্যর্থনা জানালেন। আরে প্রকাশ বাবু যে, আসেন আসেন, বলেন কি খবর? চেয়ারে বসতে বসতে প্রকাশ বলে ওঠে, খবর তো আপনিই বলবেন চৌরাশিয়াজি। আমার বইয়ের বিক্রি কোনো খবর? ना प्रकाश बाबू, लास्ट 1 महीना में आपका एक भी किताब सेल नहीं हुआ। পাবলিক খাচ্ছে না, বুঝলেন না? কিন্তু এতদিন তো সামাজিক গল্পের ভালোই বাজার ছিল। আমার প্রথম দিকে 2টো বই বেশ সেলারও হয়েছে। আরে ওসব ভুল जाइए जनाब, जमाना बदल गया, পাবলিক का टेस्ट भी। এখন পাবলিক চাইছে सस्पेंस, थ्रिलर, बुझलन कि ना? हैं? नया कुछ चाहिए ये मोबाइल के ज़माने में, और लिखार स्टाइल भी चेंज करते होवे। এই তো মহা মুশকিলে পড়লাম। দেখি চিন্তা ভাবনা করে। हाँ प्रकाश बाबू, सोचिए सोचिए, नया कुछ सोचिए, नहीं तो मुझे दूसरा कुछ सोचना पड़ेगा। প্রকাশ বেশ চিন্তিত মুখে বলে। দেখছি কি করতে পারি। অফিস থেকে বেরিয়ে পড়ে প্রকাশ। সূর্যসেন স্ট্রিটের যেখানে কালিকার চপের দোকান, ঠিক তার পাশেই রয়েছে একটা ছোট্ট গলি। এই গলিতেই রয়েছে ভারত মাতা মেস। এই মেসের দোতলার কোণার দিকে যে ঘরটা, সেখানে থাকে দুজন। একজনের নাম প্রকাশ, সে উঠতি গল্প লেখক, আর তার বন্ধু বিমল, সে একজন ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার। তখন সকাল 9টা। বাথরুম থেকে বেরিয়ে বিমল দেখল প্রকাশ তখনও ঘুমোচ্ছে। সে একটু আশ্চর্য হলো, কেননা প্রকাশ তো অনেক সকালেই ওঠে। কি ব্যাপার? গামছা দিয়ে চুল মুছতে মুছতে বিমল প্রকাশকে জিজ্ঞেস করে, কি হে ভাইয়া, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? কাল রাতে স্বপ্নে ক্যাটরিনা কাইফ এসেছিল নাকি? আড়মোড়া ভাঙতে ভাঙতে প্রকাশ বলে, আরে ধুর, কি যে বলো, আসলে ঘুমটা ঠিক হয়নি। কেন? শরীর টরীর? আরে না না, একটু থেমে উদাস গলায় প্রকাশ বলে, ভাবছি আর লিখবো না। ব্যাপার কি? কি হয়েছে কি? এবার প্রকাশ মিস্টার চৌরাশিয়ার সঙ্গে যে কথাবার্তা হয়েছে তা খুলে বলে। সব শুনে বিমল একটু অভয় দিয়ে বলে, ডোন্ট ওরি, এখন আমি বেরোচ্ছি, সন্ধ্যাবেলায় তোমার সাথে বসবো। সেদিন সন্ধেবেলায় ওরা দুজন মেসের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। প্রকাশ বলল, কিছু ভাবলে? এক মুখ ধোঁয়া ছেড়ে বিমল বলে, একটা রাস্তা পেয়েছি। এখন তোমার কোনো কাজবাজ আছে নাকি? না, তেমন কিছু না। এই একবার বাজার যাওয়া ছিল একটু। সে কাল গেলেও চলবে। এখন চটপট রেডি হয়ে নাও, একটু বেরোবো। কোথায়? আরে চলোই না। কিছুক্ষণের মধ্যেই ওরা কলেজ স্ট্রিটে একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। বিমল দোকানদারকে জিজ্ঞেস করে,
আচ্ছা মোহনজি, দুপুরে আপনাকে যে বইটার কথা বলেছিলাম ওটা আনিয়ে রেখেছেন তো? দোকানদার पान चिबोते चिबोते बोले, हाँ ज़रूर, लेकिन ये किताब आप लेके क्या करेंगे? मुचकी हेसे बिमल बोले, आप नहीं समझेंगे, चल रे फोकास। মেসে ফিরেই প্রকাশ ওই বইটা নিয়ে বসে পড়ে, কিন্তু অবাক হয়ে দেখে বই কোথায়। এ তো একটা বহু পুরনো লাল পুঁথি, পাতাগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই সংস্কৃতে লেখা। প্রকাশ অল্প স্বল্প সংস্কৃত জানে, তাই বইয়ের উপরে বড় বড় অক্ষরে যে নামটা লেখা রয়েছে সেটা পড়তে পারল, মহাপিশাচতন্ত্র। এ তো মহাপিশাচতন্ত্রম, অনেক পুরনো পুঁথি, সংস্কৃতে লেখা, এক বর্ণও বুঝতে পারছি না। এটা নিয়ে আমি কি করব বিমল? আমাদের স্কুলের নরোত্তমবাবুর কাছে একবার কাল চল। 5 বছর আগে উনি রিটায়ার করেছেন, এ লাইনে রিসার্চ করছেন বহু বছর ধরে। কিন্তু আমার সমস্যার কি হবে? আরে দেখি না, হয়তো তোর নতুন গল্পের প্লট পেয়ে যেতে পারিস। এইসব ভূত প্রেত তন্ত্র মন্ত্র পাবলিক এখন খুব খাচ্ছে, বুঝলি? এই রিসেন্ট হিট ফিল্ম কান্তারা দেখিসনি? তা বটে। শ্যামবাজারের শ্যামপুকুর স্ট্রিট, এখানেই থাকেন নরোত্তমবাবু। বিমল আগেই কথা বলে নিয়েছিল, সেই অনুযায়ী ওরা পরের দিন ঠিক 10:30টার সময় নরোত্তমবাবুর বাড়িতে পৌঁছে গেল। নরোত্তমবাবু একটা বেতের চেয়ারে বসেছিলেন, ওরা গিয়ে বসলো ঠিক তার সামনে দুটি চেয়ারে। বিমল লাল পুঁথিটি নরোত্তমবাবুর হাতে তুলে দিল। পুঁথিটি দেখতে দেখতে কিছুটা অবাক হয়েই নরোত্তমবাবু বললেন, এ পুঁথি তোমরা কোথায় পেলে? ওই কলেজ স্ট্রিটের একটা দোকানে। কিন্তু আমি তো এই পুঁথি বহু বছর ধরে খুঁজছি, কলেজ স্ট্রিটেও অনেকবার গিয়েছি, পাইনি। এই পুঁথি রচনা করেছেন বিখ্যাত বৌদ্ধতান্ত্রিক বজ্র ভৈরবানন্দ। ইংরেজ সরকার এই বই ব্যান করেছিল। প্রকাশ রীতিমতো বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন, কি আছে এতে? পিশাচতন্ত্রের বহু গূঢ় রহস্য অবশ্য তোমরা বুঝবে না, কিন্তু তোমরা এই পুঁথি দিয়ে কী করবে? এ হলো প্রকাশ, একজন লেখক। আমরা একসঙ্গে মেশে থাকি। ইদানিং ওর বই একদমই বিক্রি হচ্ছে না। প্রকাশ খুব ভেঙে পড়েছে, তাই এই পুঁথি থেকে যদি নতুন গল্পের প্লট পাওয়া যায় সেই জন্যই আর কি। কিছুটা গম্ভীর হয়ে নরোত্তমবাবু বললেন, না না, ভয়ানক ভুল করেছ। তন্ত্রমন্ত্র কোনো ছেলেখেলা নয়। আমি এই পুঁথি রাখছি, আমার রিসার্চের কাজে লাগবে। বলো, এর জন্য কত মূল্য দিতে হবে? ছাড়ুন তো, কিন্তু প্রকাশকে নতুন কোনো প্লট যদি... দিন 15 পরে একবার এসো। ঠিক 15 দিন পর প্রকাশ গিয়ে হাজির হলো নরোত্তমবাবুর বাড়ি। প্রকাশকে একা দেখে নরোত্তমবাবু জিজ্ঞেস করলেন, এ কি, তুমি একা? বিমল আসেনি? না স্যার, ওর দেশের বাড়ি বিষ্ণুপুরে গেছে। তা আমার জন্য কিছু পেলেন নাকি? শোনো, আগামীকাল শনিবার, কৃষ্ণা ত্রয়োদশী, আমার সঙ্গে এক জায়গায় যেতে পারবে? রাতে থাকতে হবে কিন্তু। যদি যাও, হয়তো তোমার জীবনের সবচেয়ে অদ্ভুত, রোমাঞ্চকর, এমনকি রহস্যময় গল্পটি হয়তো পেয়ে যাবে। বেশ উত্তেজিত হয়ে প্রকাশ বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, বলুন না, কোথায় যেতে হবে? আরে রাখতে থাকতে আমার কোনো অসুবিধে নেই, মিশে বলে রাখবো, কোনো ব্যাপার না। বেশ, কাল বিকেল বিকেল চলে এসো। কিন্তু স্যার, কোথায় যেতে হবে বললেন না তো? আদ্যাপীঠের কাছে, মহাশ্মশানে। আজ কৃষ্ণা ত্রয়োদশী, আকাশে ঝুলছে নখের আঁচড়ের মতন চাঁদ। শ্মশানের অনতি দূরে তীর তীর করে বয়ে চলেছে আদি গঙ্গা। চারপাশ মিশ কালো অন্ধকার। বড় বড় শ্যাওড়া পাকুর, বট, নিম, অশ্বত্থ গাছগুলো মূর্তিমান প্রেতের মতো দাঁড়িয়ে আছে। অনেকটা দূরে মন্দিরের মাথায় টিম টিম করে জ্বলে চলেছে একটা হলদে আলো। তাতে অন্ধকার দূর তো হয়নি, বরঞ্চ আরও ঘন হয়ে চেপে বসেছে। মাঝে মধ্যেই দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। রাত বাড়ছে, সঙ্গে
অন্ধকার আরও ঘন হচ্ছে। মাঝে মধ্যেই কালো কালো মেঘের দল চাঁদকে ঢেকে দিচ্ছে। একটু ঠাহর করলেই বোঝা যায় নদীর পাশের ঝোপঝাড়ে ঘেরা যে ওই এক ফালি জমি, তাতে বসে আছে দুই ছায়ামূর্তি। নির্জন শ্মশান ভূমি, যেন সাক্ষাৎ প্রেতপুরী। একজন বৃদ্ধ, অপরজন তরুণ। বৃদ্ধ লোকটি তরুণ লোকটিকে বললেন, প্রকাশ, যা যা বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ স্যার, কিন্তু এখানে আমরা কেন এলাম? আজ এখানে যা কিছু ঘটবে তা দিয়ে তুমি সারা জীবন গল্প লিখে যেতে পারবে। নাও, আর দেরি করো না। জিনিসগুলো সব সাজিয়ে অগ্নিকুণ্ড প্রজ্বলন করো, আর ষড়চক্রের 6 কোণে 6টি প্রদীপ জ্বালাও। আমি শুদ্ধ বস্ত্রে আচমন করে গাত্রবন্ধন করব। আমার পাশে উপবিষ্ট হও। চারিদিকে মিশকালো অন্ধকার, কাটা ছমছম করছে। ভয় পেও না। নাও, প্রস্তুত হও। রাত্রি দ্বিপ্রহর সমাগত প্রায়। ওই লাল পুঁথিটি আমার হাতে দাও। এই মালা ধারণ করো। যজ্ঞকুণ্ডের আলোয় লাল পুঁথিটি পড়তে শুরু করলেন বৃদ্ধ নরোত্তম বাবু। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে। কখনো ফিস ফিস করে, কখনো গুনগুন করে, সাপের ফনার মতন দুলতে দুলতে পুঁথি পড়ে চলেছেন বৃদ্ধ। প্রকাশ বিস্ফারিত চোখে দেখে চলেছে। এরকম অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি তার। দূর থেকে পেঁচা আর ঝিঝি পোকার ডাক। হঠাৎ শোঁ শোঁ করে ঝড়ের আওয়াজ শুরু হলো। কালো বিশাল এক ছায়ামূর্তি এসে দাঁড়ালো যজ্ঞকুণ্ডের কিছু দূরে। প্রকাশের সারা শরীর হিম হয়ে গেল। ছায়ামূর্তি এক পা করে এগিয়ে আসছে তাদেরই দিকে। নিকষ কালো অন্ধকার, শুধু জ্বলছে ওই মূর্তির ভাঁটার মতন জ্বলন্ত দুই চোখ। মূর্তিমান পিশাচ পুঁথির মন্ত্রে জেগে উঠেছে। তার রক্ত চাই, তাজা রক্ত, তাজা রক্ত। হঠাৎই ঝাঁপিয়ে পড়ল নরোত্তম বাবুর উপরে। এক ঝটকায় নরোত্তম বাবুর দেহ শূন্য উঠে গেল। বুক চিরে রক্তপান করছে পিশাচ। ওহ ওহ, ভয়ানক ভয়ানক। প্রচন্ড একটা বাজ পড়ল। তার আলোতে স্পষ্ট দেখা গেল পিশাচের মুখ থেকে ঝরে পড়েছে তাজা রক্তধারা। উফ, আর সহ্য করতে পারছে না প্রকাশ। একই দৃশ্য, চোখ ঢেকে ফেলল সে। নরোত্তম বাবুর শেষ আর্তনাদের মধ্যেই প্রকাশ লুটিয়ে পড়ল রক্তে ভেজা মাটিতে। ঠিক কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানে না প্রকাশ। একটা কেমন যেন ঘোর ঘোর ভাব, মাথাটা ভার হয়ে রয়েছে। আস্তে আস্তে কানে ভেসে আসছে বেশ কিছু বাচ্চার কলকাকলি, পাখির ডাক। তাহলে কি ভোর হয়ে গেল নাকি? আস্তে আস্তে চোখ মেলে প্রকাশ দেখে, আরে এটা তো শ্মশান নয়। একটু ধাতস্থ হতেই প্রকাশ নিজেকে আবিষ্কার করে নিজের মেসের বিছানায়। পাশে দাঁড়িয়ে বিমল। আশ্চর্য, তাহলে কি গোটাটাই দুঃস্বপ্ন? ঘোর লাগা কণ্ঠে প্রকাশ আস্তে আস্তে বলে ওঠে, আমি আমি এখানে। আর কোথায় থাকবি হতভাগা? গোটা রাত জ্বালিয়েছিস। নে, এবার উঠে পড়। ফ্রেশ হয়ে কাল রাতের গল্পটা লিখে ফেল। এটা শিওর বেস্ট সেলার হবেই। কিন্তু নরোত্তম বাবু, পিশাচ। আরে পরে সব শুনবি, আগে গল্পটা লিখে ফেল। কালই 84-কে দিতে হবে কিন্তু। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। সেই গল্প পাঠক মহলে তুমুল জনপ্রিয়তা লাভ করে। বেস্ট সেলারের 50,000 টাকার চেক তুলে দেন চৌরাশিয়া। চেক পেয়ে তো মহা আনন্দ প্রকাশের। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। পাশ থেকে বিমল এসে চেকটি ছিনিয়ে নেয় আর বলে ওঠে, এর মধ্যে 20,000 টাকা আমার খরচ। অবাক হয়ে প্রকাশ জিজ্ঞেস করে,
মানে? সাউন্ড ইফেক্ট আর স্পেশাল ইফেক্ট পাবো 10,000। সাজুদা মানে তোর নরোত্তম বাবুর 5,000। যজ্ঞের সরঞ্জাম 1,000। শ্মশানের লোকেশন 2,000। আর ওই পিসাজকে একটু কমই দিয়েছি, বুঝলি, জাস্ট 2,000। গোটাটার ভিডিওগ্রাফি করা হয়েছে। প্রোডাকশন হাউসের সাথে এগ্রিমেন্ট করেছি 70,000-এ। আমার নেট প্রফিট তাহলে 50,000। মন্দ নয়, কি বলিস? কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল ARC এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।